নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে আগত শিক্ষক সৌরভ মণ্ডল মহাশয়ের সাথে। নমস্কার, আমি সৌরভ মণ্ডল, শান্তিনিকেতন ফার্মেসি কলেজের একজন প্রফেসর। আজকের আমাদের বিষয় প্রতিদিন আমরা যে ওষুধ খাই সেটি কতটা নিরাপদ আমাদের শরীরের জন্য সেই বিষয় নিয়ে। নিত্যদিনের খাবারের সঙ্গে সঙ্গে এখন প্রত্যেকটি মানুষকেই কিছু না কিছু ওষুধ নিতেই হয়। সেটা হতে পারে সুগার, প্রেশার, থাইরয়েড, যে কোনো কিছু। তার সাথে অনেক মানুষ এখন অভ্যস্ত হয়ে পড়ছেন বিভিন্ন ধরনের মাল্টিভিটামিনস বা কোলাজেন বা প্রোটিন ইত্যাদি যে কোনো ধরনের বা ভিটামিন সাপ্লিমেন্ট ইত্যাদি নিতে অভ্যস্ত হয়ে উঠছে এবং এমন পর্যায়ে এই ওষুধ নেওয়াটা চলে যায় কিছু কিছু সময় তাদের মনে হয় যে ওই পার্টিকুলার ওষুধটি না নিলে তার হয়তো বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়। সেই ওষুধ নিত্যদিনে আমরা যা খাচ্ছি সেই ওষুধ কতটা আমাদের শরীরের জন্য নিরাপদ, দীর্ঘদিন খেলে তার সুফল কুফল এই বিষয়গুলি নিয়ে আজ আমরা কথা বলবো। প্রথম প্রশ্ন আমার আপনার কাছে, প্রতিদিন খাওয়া ওষুধ বলতে আমরা ঠিক কি বুঝি? প্রতিদিনের খাওয়া ওষুধ বলতে আমরা যেটা বলছি, ফার্স্টে ওষুধ কী করে, আমাদের মেডিসিন আমাদের বডি যে ফাংশন সেটাকে রেগুলেট করে। এবার প্রতিদিনের খাওয়া ওষুধ বলতে আমরা নিত্যদিন কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক বা ফার্মাসিস্টের মতামত নিয়ে যে ওষুধগুলি আমাদের ডেলি বেসিসে নিতে হয় বা সেবন করতে হয় সেগুলিকেই আমরা প্রতিদিনের ব্যবহৃত ওষুধ বলি। সেটা একটা নির্দিষ্ট ডোজে হতে পারে। এবার তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং সাপ্লিমেন্ট। সব ধরনের ওষুধ খাওয়া কি প্রত্যেকদিন নিরাপদ? সব ধরনের ওষুধ আমাদের প্রত্যেক দিন খাওয়াটা একটা নিরাপদ না হতেও পারে। এটা একটা শরীরের পক্ষে বা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং জীবন হুমকির মুখে আসতে পারে। কি না, একটা মেডিসিন রোজ দিন যদি আমরা নিতে থাকি, সে মেডিসিনটার একটা নির্দিষ্ট সাইড এফেক্ট এবং অ্যাডভার্স এফেক্ট আছে, যে কারণে আমাদের বডির যে ফাংশন সেটা ডিসব্যালেন্স হতে পারে। ডক্টরের পরামর্শ ছাড়া যে ওষুধ খাওয়া এটা কতখানি উপযুক্ত? মানে একটা সাধারণ মানুষের পক্ষে যদি ডাক্তার হোক বা সেটা কোনো স্বাস্থ্যকর্মী হোক বা কোনো ফার্মাসিস্টের মানে মতামত ছাড়া বা তাদের সঙ্গে ডিসকাস না করে একটা ওষুধ খাওয়া, সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আমরা অনেকে সাধারণ মানুষ কী করি, মানে আমাদের আশেপাশে কোনো একটা দোকানে গিয়ে যে ওটিসি ড্রাগ আছে সেগুলো আমরা সহজে নিয়ে নিই, তারাও আমাদেরকে সহজে দিয়ে দেয়। এর ফলে কী হয় যে একটা যে ওষুধ বা একটা অ্যান্টিবায়োটিকের সাধারণ যে কোর্সটা থাকে বা ডোজটা সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না। নিয়ন্ত্রণ মানে কি, মানে আমরা যে ওষুধটা নিচ্ছি সেটা কতটা ডোজে আমাদের বডিতে লাগবে বা সেটা কতটা কোর্স সেটা কমপ্লিট হয় না। এর ফলে একটা বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়। আর সেকেন্ড কি, সেটার এক্সপায়ারিটি, মানে আমরা সেটা ঠিকভাবে তাদের থেকে জানতে পারি না, বা ইউজটা কি, মানে কতগুলো কোন সময়ের পর বা খাবার আগে কি পরে সেই জিনিসটা তারা আমাদেরকে বা একটা সাধারণ মানুষের পক্ষে সেটা জানা উচিত থাকে না বা সম্ভব থাকে না। এই জন্য আমাদের কি একটা চিকিৎসক বা কোনো ফার্মাসিস্ট বা কোনো একজন অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর সঙ্গে ডিসকাস করে তবে কোনো ওষুধ খাওয়া উচিত। প্রতিদিনের ওষুধ খাওয়ার মধ্যে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের যে ওষুধগুলো সেগুলো নিয়মিত মানুষ খায়, এটা আজীবন খাওয়া ঠিক কতখানি সুরক্ষিত? যে ওষুধগুলো ম্যাম আমাকে বললেন সেগুলি হচ্ছে আমাদের জীবনদায়ী ওষুধ, হাইপার টেনশন বা হৃদরোগের। তো এই ওষুধগুলো আমাদের হঠাৎ করে বা নিজের ইচ্ছা মতো কোনো সময় বন্ধ করা উচিত না। কারণ কি, একটা সাধারণ মানুষ যদি কোনো একদিন সে ইচ্ছা হলো যে একটা হাইপার টেনশনের ওষুধ খেলো না, তাহলে কি তার বডিতে একটা মানে অস্বাভাবিক অস্বস্তি দেখা যাবে। যেমন তার হৃদরোগ যদি থাকে তাহলে একটা হার্ট রেট সেটা বেড়ে যাবে। তো এগুলো নিরাময়যোগ্য খুব কম। তো এই জন্য আমাদের রেগুলার মেডিসিন চালিয়ে যেতে হবে। আর সেটা আমাদের একটা অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে ডিসকাস করে, হ্যাঁ, ওষুধের যে ডোজগুলি সেগুলি কম বেশি করে নেওয়া যায়, বা ডাক্তার যেটা বোঝে যদি যে আমার এখন একটু নিরাময় হয়েছে সেক্ষেত্রে আমার ডোজটা একটু কমিয়ে নেওয়া উচিত, মানে সেটা ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন। আর যদি আমার যে ডোজটা কন্টিনিউ চলছিল সেটা যদি মনে হয় যে আমার শরীরের পক্ষে সুইটেবল হচ্ছে না বা আমি সুস্থ হচ্ছি না বা কোনো ফলাফল পাচ্ছি না ভালো, তাহলে ডোজটা একটু হেল্প করা যেতে পারে। আপনি একটু আগে বলছিলেন অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করার কথা। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরেও অনেককে অ্যান্টিবায়োটিক রেকমেন্ড করা হয়। এটার যে দীর্ঘস্থায়ী একটা ক্ষতিকর প্রভাব পড়ে সেটা কীরকম? অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট বা ম্যাম যেটা আমাকে আবারও বললেন,
এক্ষেত্রে কী হয়, আমাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী ইউজ করি তাহলে আমাদের ফার্স্ট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম। কীরকম, যে আমাদের শরীরে ডাইজেস্ট করার জন্যে গুড ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো ক্ষতির মুখে পড়ে। এর ফলে আমাদের খাবারের প্রতি অনীহা, ভমিটিং, ঝিমঝিম এসব প্রবলেমগুলো হয়। তো আমার মতে যে কোনো অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া জনিত কোনো ডিজিজ হলে তবে অ্যান্টিবায়োটিক নেওয়া আমাদের দরকার। ভাইরাল ফিভারের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার নেই। আর যদি আমাদের একান্তই অ্যান্টিবায়োটিকের দরকার হয় তাহলে সেটা একটা অভিজ্ঞ চিকিৎসক বা ফার্মাসিস্টের মতামত নিয়ে তবে সেটা আমাদের ইউজ করা উচিত। তবে আমরা এই সাধারণ মানুষকে এটা বোঝানো দরকার। অনেককে নিয়মিত ঘুমের ওষুধ বা পেন কিলার খেতে দেখা যায়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? অনেকে বলতে শোনা যায় যে ঘুমের ওষুধ না খেলে আমি ঘুমোতে পারবো না, এবং অনেক সময় তারা কিন্তু যে সব সময় ডক্টরের বলে দেওয়া ডোজ অনুযায়ী যে নেয় সেটাও কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়টা থেকে ওভারকাম করতে পারেন, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি একটু বলে দেন তাহলে আমরা আমাদের যে উদ্দেশ্য মানুষের সচেতন করা সেটা আমরা অনেকাংশে করতে পারি। এই ঘুমের ওষুধ বা পেন কিলার যেটা, এটা একটা শরীরের অভ্যস্ত বা একটা অভ্যাসই বলা যেতে পারে। আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলি, কোনো একজনের খুব কাছের সঙ্গে যদি কথা হঠাৎ করে তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, যদি সম্পর্কটা খারাপ হয়, আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে যে আবেগটা তৈরি হয় একটা খারাপ লাগাটা, ঠিক সেরকম পেন কিলার আর সেটা হচ্ছে মানে ঘুমের ওষুধটা, সেটা একটা অভ্যাস বলা যেতে পারে। মানে এক্ষেত্রে যদি আমরা হঠাৎ করে বন্ধ করি তাহলে আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর হতে পারে। ফার্স্ট হচ্ছে আমাদের মাথা ঝিমঝিম, ঘুম, অনীহা এসব সমস্যাগুলি আসতে পারে। তবে এই ওষুধগুলো মানে ঘুমের ওষুধ বা পেন কিলার কেউ যদি একটা অভ্যস্ত হয়ে পড়ে তাহলে হঠাৎ করে সেটাকে বন্ধ না করে একটা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সেটা তার ডোজটাকে কম করে আস্তে আস্তে সেটাকে ত্যাগ করা দরকার। কারণ এটা আমাদের হার্টের জন্য পেন কিলার খুবই ক্ষতিকারক, এটা আমরা সবাই জানি। ওষুধের উপর শরীর অভ্যস্ত হয়ে গেলে অনেক আমাদের কি প্রভাব পড়তে পারে, এবং তারপর যদি সেটা আমার বন্ধ করে দেওয়া হয়, ধরুন আমি একটা ড্রাগের উপর ডিপেন্ডেন্ট করে বেঁচে আছি, তারপর সেটা হঠাৎ করে বন্ধ করে দিলাম, তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে? যদি কোনো মেডিসিন আমরা হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে সেটা মানে খুব একটা ভালো আমাদের শরীরের পক্ষে এফেক্ট ফেলবে না। কারণ এই কোনো ওষুধ বন্ধ করার আগেই বললাম যে বন্ধ করা বা সেই ওষুধটা নেওয়া একটা অভিজ্ঞ চিকিৎসকের যেমন মতামত প্রয়োজন। আমি যেমন হাইপার টেনশনের ওষুধ নিচ্ছি বা কোনো একটা ডিজিজের ক্ষেত্রে মেডিসিন কন্টিনিউ চলছে, সেক্ষেত্রে কন্টিনিউ চলার সময় অনেক সময় আমরা কী করি যে না আমরা একটু সুস্থ হয়েছি আর ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে না বা ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে না, এতে তার কিন্তু উল্টো হতে পারে। এই জন্য কোনো একটা ওষুধ যখন আমরা বন্ধ করব মানে যে রেগুলার যেটা চলছে, তো সেটা রেগুলার চালিয়ে যেতে হবে। যেমন হাইপার টেনশনের মেডিসিন, তো এক্ষেত্রে কী হবে যে আমার যে রোগটা আছে সেটা কন্ট্রোলে থাকবে। ডোজটা যদি আমার কম করতে হয় তাহলে সেটা অভিজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে দরকার। হোমিওপ্যাথিক বা হার্বাল ওষুধ নেওয়া প্রত্যেক দিন কতখানি নিরাপদ? হোমিওপ্যাথি মেডিসিনটা একদম সাইড এফেক্ট লেস বা অ্যাডভার্স এফেক্ট লেস মানে নেই না বললেই চলে, এটা ঠিক না। প্রত্যেকটা জিনিসেরই সাইড এফেক্ট আছে। তবে আমাদের যে অন্যান্য ওষুধগুলো বা ড্রাগ আছে মেডিসিন, তার থেকে কিছুটা হলেও কম। এ কারণে কম কারণ একটা হোমিওপ্যাথি ওষুধ 100 টাইম ডাইলেশন করা থাকে। তো এর ফলে কি তার যে কার্যকারী মলিকুল উপাদানগুলোর মাত্রা খুব একটা কমে যায়। তবে আমাদের WHO বিশেষজ্ঞদের মতামতে যে কোনো কঠিন রোগের নিরাময়ের জন্য হোমিওপ্যাথি ওষুধ ইউজ না করাই ভালো। যে কোনো ওষুধ খাওয়ার আগে এবং পরে কিছু নিয়ম যদি বলে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, কিছু ওষুধ না, মানে প্রত্যেকটা ওষুধেরই একটা নির্দিষ্ট নিয়ম আছে খাবার আগে এবং পরে। ফার্স্ট কি আমাদের যে ফার্মাসিস্ট থাকবে তার থেকে জানতে হবে যে মেডিসিনটা আমরা খাবার আগে খাবো না খাবার পরে খাবো। আর খাবার আগে যদি খাওয়া হয় সেটা কতক্ষণ আগে খেতে হবে, আর খাবার পরে যদি হয় তাহলে কতক্ষণ পরে খেতে হবে। কারণ প্রত্যেকটা মেডিসিনের একটা নির্দিষ্ট কেমিক্যাল রিয়াকশান আছে। সেটা আমরা কোনো কোনো মেডিসিন যে এই নির্দিষ্ট কিছু খাবারের পরে খাওয়া যায় না, তার ফলে কি একটা মিথস্ক্রিয়া শো করতে পারে। সেকেন্ড হচ্ছে সেইটার এক্সপায়ারি ডেট বা সেটার ইউজ আমাদের জানতে হবে। এক্সপায়ারি ডেটটা ফার্স্ট আমাদের মেনটেন করতে হবে। থার্ড হচ্ছে যে সে যে মেডিসিনটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা, মানে সব মেডিসিন বা আমরা স্ট্রিপটা থাকে কি না আমরা ফেলে রেখে দিই। এর ফলে কি হয় সেটা অতিরিক্ত লাইটের ফলে
মানে বাইরে যে লাইট বা সান হিট সেটার জন্য কি ওষুধটার ডিগ্রেডেশন বা মানে ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে, এরকম অসুবিধা দেখা যেতে পারে। এটা হচ্ছে মেনলি আমাদের স্টোরেজ কন্ডিশনটাকে মেনটেন করতে। লাস্ট হচ্ছে ওষুধটা আমি কতদিন খাবো সেটা আমাদের জানতে হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, প্রতিদিন যারা আমরা ওষুধ খাই, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এই ওষুধটা আদৌ তার আর প্রয়োজন আছে কিনা? কারণ আমাদের দেশের যারা মানুষ তাদের রেগুলার হেলথ চেক আপ বলুন, এটার কিন্তু হ্যাবিট থাকে না। অনেক সময় দেখা যায় যে 3 বছর আগে হয়তো ডাক্তার দেখিয়েছেন, সেই সময় ওনাকে এই প্রেসক্রিপশন দিয়েছিল, উনি কন্টিনিউ ওই ওষুধগুলোই খেয়ে যাচ্ছেন। বিশেষত এটা দেখা যায় যারা দীর্ঘদিন ধরে সুগারে আক্রান্ত তাদের ক্ষেত্রে, বা প্রেশারে আক্রান্ত তাদের কিন্তু বলে যে আমি ওষুধ খাচ্ছি, তাও কিন্তু আমি সেইভাবে সুফল পাচ্ছি না। দেখা যাবে যে তার হয়তো প্রেসক্রিপশন বহু পুরনো, সেটাই সে মেনটেন করছে। তো সাধারণ মানুষ কিভাবে এই জিনিসটা বুঝবে যে তার কিভাবে কখন কি চেক আপটা করা দরকার? একটা সাধারণ মানুষের পক্ষে এটা খুবই কঠিন কাজ যে এই মেডিসিনটা আমরা আর কতদিন চলবে, বা আমাদের শরীরের পক্ষে এটা ঠিকঠাক চলছে কিনা বা চেঞ্জ করা উচিত কিনা, কারণ এটা একটা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন কাজ। তো একটা সাধারণ মানুষ কী করে, যে 3 বছর আগে ম্যাম যেটা আপনি বললেন যে সে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছিলেন বা একটা স্বাস্থ্যকর্মীর সঙ্গে পরামর্শ করেছিলেন, সে কন্টিনিউ চলছে। যেমন হাইপার টেনশনের মেডিসিন যদি বলি, তাহলে সে 3 মাস আগে বা 4 মাস আগে একটা তার বিপিটা চেক করেছিল, তাই সেই বেসিসে তার হাইপার টেনশন মানে ব্লাড প্রেশারটা একটু হাই ছিল, তো সেই যে মেডিসিনটা ছিল সেটাই কন্টিনিউ চলছে। কিন্তু এই হাইপার টেনশন তো নিরাময়যোগ্য না। তো হয়তো কিছুদিন পর 4 মাস 5 মাস পর তার বিপিটা একটু স্বাভাবিক হয়েছে, তো সেক্ষেত্রে তার মেডিসিনের ডোজটা কিন্তু আমাদের চেঞ্জ করা উচিত ছিল। কিন্তু সে যে এটা চলছিল কন্টিনিউ, সে কিন্তু এটা কোনো সময় খেয়াল করেনি। তো এই জন্য আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আমাদের একটা নির্দিষ্ট টাইম অন্তর, নির্দিষ্ট সময় অন্তর ব্যবধানে আমাদের স্বাস্থ্য চেক আপ বা যে রোগগুলো আছে, যে প্রেসক্রিপশনটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কিছুদিন আগে কনসাল্ট করেছিলাম, সেটা আবার নির্দিষ্ট সময় পরে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে হয়। তো এই বিষয়ে আমি বলে রাখি, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল খুবই স্বল্প খরচে স্বাস্থ্য চেক আপ এবং আরও অন্যান্য যে আমাদের ফেসিলিটি আছে প্যাথোলজি, সেক্ষেত্রে খুব স্বল্প খরচে এগুলো হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9932993232। থ্যাংক ইউ। আপনারা প্রত্যেকেই শুনলেন, আজকের আমাদের বিষয় ছিল প্রত্যেকদিন আমরা যে ওষুধ খাই সেটা আমাদের শরীরের জন্য ঠিক কতখানি নিরাপদ। সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমার সাথে ছিল সৌরভ মণ্ডল মহাশয়, শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে। উনি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট, তাই জন্য উনার কাছ থেকে আজ আমরা এই পরামর্শ নিলাম, যাতে আমরা প্রতিদিন যে ব্যবহারিক জীবনে আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যেই বলতে পারেন এই ওষুধগুলোকে সংযুক্ত করে ফেলেছি, তাদের প্রত্যেকের জন্যই ছিল আজকের এই বিশেষ বার্তাটি। কারণ আমরা ওষুধ খেতে খেতে এমন একটা জায়গায় চলে আসি যে আমাদের হয়তো বলা হয়েছে যে এই ওষুধটি 3 মাসের জন্য খেতে হবে, কিন্তু আমার মনে হলো যে 3 মাসের পর দেখা গেল যে আমার ফল এতটাই ভালো পাচ্ছি, আমি কন্টিনিউ করে আছি উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ প্রেফারেন্স অর এনি কাইন্ড অফ সাজেশনস ফ্রম দ্য স্পেশালিস্ট। তো সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে জানতে হবে যে কতদিন পর্যন্ত আমি এই জিনিসটা নেব এবং কতটা এই ওষুধটি আমার শরীরের জন্য প্রয়োজনীয়। তাই বিশেষত যারা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ নেন বা ডায়াবেটিসের জন্য বা রক্তাল্পতায় ভুগছেন, তারাও হয়তো অনেক সময় দীর্ঘদিন কিন্তু আয়রনের ওষুধ বা ফলিক অ্যাসিড নিয়েই থাকে। তো সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে ওনার যেটা বার্তা, বারবারই বলছেন যে নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং বিশেষজ্ঞের পরামর্শ মতন ওষুধ দিন। ওষুধের উপর নির্ভর করেই কিন্তু জীবনটা কাটাতে হবে এমন কথা নয়। ওষুধ আমাদের অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্তমান জীবনের জন্য, জীবন ধারণের জন্য, কিন্তু পরামর্শ নিয়ে তবেই ওষুধ সেবন করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন এবং সুস্থ দেহ মন নিয়ে পজিটিভিটির সঙ্গে বেঁচে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।